তাহলে দেখো আজ পড়াবো হচ্ছে আন্তর্জাতিকের। হ্যাঁ, আন্তর্জাতিক পাঠ হচ্ছে মধ্যযুগ, মিডিল এজ। তার আগে তো বাকিগুলো পড়াই দিছি, সভ্যতার উত্তরণ পর্যন্ত ছিল। মধ্যযুগে আমরা যেগুলা দেখি যুগ বিভাগের শ্রেণী সমস্যা, এখানে দেখো প্রাচীন সুমেরীয়, মিশরীয়, স্টোনিক, সিন্ধু, গ্রিক সভ্যতার অবসানের পর রোমান সভ্যতার উত্থান ঘটে। সেদিন এগুলা পড়াইছিলাম, মিশরীয় সভ্যতা কি, স্টোনিক সভ্যতা কি, প্রাচীন এবং রোমান সভ্যতা। রোম সাম্রাজ্য তোমাদের পড়াইছিলাম, দুই ভাগে ভাগ করা হয়, একটা পশ্চিম রোমান সাম্রাজ্য ছিল, পূর্ব। পশ্চিম যে রোমান সাম্রাজ্য ছিল এই ভূমধ্য সাগরের আশেপাশে, এই যে রোমান সাম্রাজ্য সেদিন দেখাইছিলাম, কোথায় কোথায় একটু দেখাই তোমাদের ম্যাপে আর একবার, এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। ম্যাপ দেখা যাচ্ছে তো না? নুসরাত, যদি শুনতে না পাও বা কোনো প্রবলেম হয় সাথে সাথে জানাবা। হ্যাঁ, ঠিক আছে। এমনিতে শোনো আর দেখো, সমস্যা নাই। এই ভিডিও আবার থাকবে, তুমি ইচ্ছা হলে পরে আবার দেখতে পারবা, ইউটিউবে দেখা দেবো কিভাবে থাকবে। এখন এইদিকে দেখো, এই যে মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগর, এটাই সে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের এই সাইডে ছিল হচ্ছে রোমান সাম্রাজ্যের পশ্চিম অংশ, আর এই সাইডে এই তুরস্কের ইস্তাম্বুলকে কেন্দ্র করে নাম ছিল কনস্টান্টিনোপল, আজিরেম, এবং আর একটা নাম ছিল হচ্ছে বাইজেন্টাইন। ঠিক আছে, এই যে পশ্চিম দিকে যে রোমান সাম্রাজ্য ছিল, এই যে রোম, ইতালির রোম থেকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্যের উদ্ভব। এই জার্মানিরা ছিল সেই সময় যোদ্ধা জাতি, বর্বর এবং শক্তিশালী জাতি। এরা এই রোমান সাম্রাজ্যের এই অংশ দখল করে নাই, এবং বাকি থাকে শুধু পূর্ব অংশ, শাসন তখনও চলতেই থাকে, এটা টিকা থাকে। এবং লাস্টে মুসলিমরা জয়লাভ করে, নাম রাখে ইস্তাম্বুল। তুর্কি বীর যারা মুসলিম আছে তারা জয়লাভ করে, মোহাম্মদ আল ফাতে এর হাত ধরে জয়লাভ করে। এখানে তাহলে আমি না গতদিন পড়াইছিলাম, তাহলে কি সাম্রাজ্য? রোমান সাম্রাজ্য। রোম কার রাজধানী ছিল? ইতালির রাজধানী। বুঝতে পারছো? এখন দেখো পরবর্তীতে রোমান সভ্যতা তথা মধ্যযুগের ইউরোপীয় সভ্যতার পতনের, দেখো পতনের পটভূমিতে উত্থান ঘটে আধুনিক পাশ্চাত্যের। দেখো রোমান সভ্যতা যখন কি হয়, মধ্যযুগে ইউরোপীয় সভ্যতার পতনের পটভূমিতে ঘটে পাশ্চাত্যের। পাশ্চাত্য মানে বুঝো কোনটা কি? আমি তোমাদের একটু দেখা, এইদিকে দেখো, অনেকে বুঝেই না কোনটা পাশ্চাত্য কোনটা কি। এই যে ম্যাপ দেখতে পাচ্ছ, ম্যাপ, এটাকে বলা হয় দূরপ্রাচ্য। এই যে জাপান, সাউথ কোরিয়া এবং চায়না, এই অংশ দেখতে পাচ্ছ, এই অংশকে বলা হয় দূরপ্রাচ্য। এটাকে বলা হয় মধ্যপ্রাচ্য, আর এটাকে বলা হয় প্রাচ্য। এই যে আমরা যেটা আছি, আর এটাকে বলা হয় পাশ্চাত্য। এটাকে বলা হয় পাশ্চাত্য। এই যে ইংল্যান্ড, তারপরে হচ্ছে আয়ারল্যান্ড, জার্মানি, এগুলা যেগুলো আছে এগুলাকে বলা হয় পাশ্চাত্য, নরওয়ে। ঠিক আছে, তাহলে মধ্যযুগে কি ঘটে বলো তো ভাই? এদিকে দেখো তো, পাশ্চাত্য, তাই না? উত্থান ঘটে কোন আধুনিক ইয়ার? মধ্যযুগে পাশ্চাত্য। মানে কোথায় ঘটে বুঝতে পারছো তো? সেটা আমরা দেখবো। রোমান সাম্রাজ্য একটু দেখি। রোমান সাম্রাজ্য, রোম কার রাজধানী? ইতালির রাজধানী। ঠিক আছে, রোমান সাম্রাজ্য এখানে একটু ভালো করে দেখো, রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্য। খ্রিস্টপূর্ব দেখো, আমি আসলে ইয়ার থেকে যাই, প্রাচীন থেকে যাই, তারপরে দেখবো মধ্যযুগ। এমনি একটু দেখাচ্ছি। খ্রিস্টপূর্ব 753 সালে ইতালির টাইবার নদীর তীরে রোম নগরী স্থাপিত হয়। এখন যদি প্রশ্ন আসে ইতালির রোম নগরী কোন নদীর তীরে অবস্থিত, তাহলে কি হবে? টাইবার। রাহুল শুনতে পাচ্ছ?
কথা বলো, চালু রাখো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কাহিনী আছে কিন্তু। এই নগরের গোড়াপত্তন করে হচ্ছে রোমাস এবং রামোলাস নামে দুই ভাই। এই রোমাস আর রামোলাস নামে দুই ভাই। এই দেখো রোমাস নামের যে এই ব্যক্তি ছিল দুই ভাইয়ের মধ্যে, এর নাম অনুসারে কিন্তু রোম নাম হয়। প্রথম দিকে এটা বাণিজ্য আর সাংস্কৃতিক কেন্দ্র ছিল, কোনো রাষ্ট্র বা ইয়া ছিল না, কোনো শহর ছিল না, বাণিজ্য হয়তো পোর্ট ছিল এরকম টাইপের। গ্রিক সভ্যতার পতন ঘটলে, সেই সময় তো গ্রিক সভ্যতা ছিল, আলেকজান্ডার দ্য গ্রেট, বুঝে গেছে, এরপরে আসছে, এখানে ছিল না, তার আগে আরো ছিল। গ্রিক সভ্যতা তখন অনেক শক্তিশালী ছিল ওই জায়গায়। রোমানকে কেন্দ্র করে বিশাল সাম্রাজ্য গড়ে ওঠে গ্রিক সভ্যতা যখন বিলুপ্ত হয়ে যায় আর কি, পতন ঘটলে। এই রোমান সাম্রাজ্য সমগ্র ইউরোপ, উত্তর আফ্রিকার, পশ্চিম এশিয়ার বিস্তৃত অঞ্চল ব্যাপিত বিস্তৃতি ছিল। এই রোমান সাম্রাজ্য কোথায় ছিল আমি আবার দেখাচ্ছি ভাই গ্রাফ। এদিকে দেখো ইউরোপ, এই আফ্রিকার এই যে পশ্চিম আফ্রিকা, এদিকে দেখো তো আফ্রিকার এই যে উত্তর অংশ এগুলা, আর এশিয়ার এই অংশ, এই টোটালটা মিলাই ভূমধ্য সাগরের চারিদিকে এতটুকু ছিল রোম সাম্রাজ্য। এ পর্যন্ত এগুলা সব রোমান সাম্রাজ্য। বুঝা গেছে? বাংলাদেশ কোথায় দেখতে পাচ্ছ? এই যে লাভ আছে না, এই যে আমাদের গ্রামের ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশ। এখানে এই যে এই জায়গায় রোমান সাম্রাজ্য গড়ে উঠেছিল। ইটালির রাজধানী রোম, এই যে ইতালি। তাহলে বিশাল সাম্রাজ্য গড়ে ওঠে। এখন দেখো রোমান সাম্রাজ্যের সমগ্র ইউরোপ, কোন আফ্রিকা বললাম, উত্তর আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার বিস্তৃত অঞ্চলে যে চারিদিকে যেটা দেখালাম। এখন ওই যে তোমাদের প্রায় বলি বিশাল সাম্রাজ্য শাসনের জন্য রোমান সম্রাট কনস্ট্যান্টাইন সাম্রাজ্যের পূর্ব অঞ্চলে কৃষ্ণ সাগর দেখো তীরবর্তী বাইজেন্টাইন নামক স্থানে দ্বিতীয় রাজধানী স্থাপন করে। তাহলে প্রথম রাজধানী কোথায় ছিল ভাই আরেকবার দেখাই। এই মেন রাজধানী ছিল হচ্ছে ইতালির রোম। এই যে বিশাল অংশ যে শাসন করবে দেখো, আফ্রিকার উত্তর অঞ্চল, ইউরোপ এবং এশিয়ার এই অঞ্চল, পশ্চিম অংশ, এটা তো পশ্চিম এশিয়া, এটা এশিয়া মহাদেশ, তার পশ্চিম অংশ এটা তুরস্ক, সিরিয়া, জর্ডান, এগুলা ইসরায়েল। তো এখন এই যে মেন রাজধানী ছিল রোম, আর দ্বিতীয় রাজধানী করা হয় এখন নাম হচ্ছে ইস্তাম্বুল। এর নামে আগে ছিল কনস্ট্যান্টিনোপল, তারপরে হয়েছে হচ্ছে তোমার বাইজেন্টাইন সাম্রাজ্য বলা হয়েছে, তারপরে হয়েছে ইস্তাম্বুল, এখন তুরস্কের অধীনে আছে শহর। এই ইস্তাম্বুল শহর হচ্ছে আন্তঃমহাদেশীয় শহর। ইস্তাম্বুল শহরের কিছু অংশ পড়ছে এশিয়ার মধ্যে এবং বাকি অংশ পড়ছে হচ্ছে ইউরোপের মধ্যে। এই জন্য তুরস্ককে বলা হয় আন্তঃমহাদেশীয় রাষ্ট্র, ইস্তাম্বুল শহরকে বলা হয় আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। এটা ইউরোপের মধ্যেও আছে, এশিয়ার মধ্যেও আছে। তাহলে মেন রাজধানী ছিল কি রোম, আর পূর্ব অঞ্চলের রাজধানী শাসন কার্যের জন্য কি করা হয়েছিল ইস্তাম্বুল। এই বৃষ্টি আসছে নাকি? হ্যালো রাহুল, হ্যাঁ ভাই, শব্দ শোনা যায় যে বৃষ্টি আসছে নাকি তাই বলতেছি। এখন অনেকেই অ্যাড হয়েছে, সমস্যা নাই। এখন দেখো বুঝতে পারছো? তাহলে দ্বিতীয় রাজধানী কোথায় স্থাপন করা হয় বলতো? বাইজেন্টাইন। বর্তমান নাম কি বাইজেন্টাইনের? বা যেটা কনস্ট্যান্টিনোপলের রাজধানী ছিল, বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল। দুঃখের বিষয় বা মজার বিষয় হচ্ছে এদের যে প্রথম রাজধানী ছিল ইতালির রোম, জার্মানরা দখল করে ফেলে। শুধু টিকা থাকে এই কনস্ট্যান্টিনোপল। রাজধানী করা হয় রাজা কনস্ট্যান্টিনের নাম অনুসারে। এটা গতদিনও আমি পড়েছিলাম, নামকরণ করা হয়েছিল সম্রাট কনস্ট্যান্টিনের নাম অনুসারে। যে পশ্চিম অঞ্চলের রোমান সাম্রাজ্য আর পূর্ব অঞ্চলের রোমান সাম্রাজ্য, রোমকে কেন্দ্র করে যে পশ্চিম অঞ্চলের রোমান সাম্রাজ্য গড়ে ওঠে তাকে বলা হয় কি বলতো পশ্চিম অঞ্চলের রোমান সাম্রাজ্য। কিন্তু 476 খ্রিস্টাব্দে বর্বর জার্মান জাতি খুব যোদ্ধা ছিল ওই অঞ্চলের, শক্তিশালী, ইংরেজদেরকেও শাসন করেছে পুরো ইউরোপ। এখনো তো শক্তিশালী অনেক জার্মান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ গোটা বিশ্বকে কাঁপায় দিছে। পশ্চিম দেখো রোমান সাম্রাজ্যের পতন ঘটে, তাহলে অক্ষত থাকে শুধু কে? পূর্ব অঞ্চলীয়। পূর্ব অঞ্চলের রাজধানী কি ছিল? কনস্টান্টিনোপল, বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল। এটা টিকা থাকে। এই শাসন চলে অনেক দিন পর্যন্ত। এই দেখো এই বাইজেন্টাইন সাম্রাজ্য নামে অভিহিত করা হয়।
কিন্তু এটা মুসলমানদের হাতে আসে কখন জানো? 1453 সালে। এটা সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বলা ছিল যে মুসলিমরাই কনস্টান্টিনোপল জয় করবে। তখন মক্কার লোকেরা হাসতো যে কনস্টান্টিনোপল জয় করবে। বিষয়টা এরকম যে একটা গ্রাম দেয়া, ধরো বাংলাদেশের একটা গ্রাম দেয়া, তুমি মার্কিন যুক্তরাষ্ট্র জয় করবা। এখন যদি আমি এখন এই উক্তি দিই, সবাই বলবে না যে এই মাথা গেছে। আর সেই সময় যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল, তখন সবাই হাসাহাসি করতো মক্কার লোকজন। কিন্তু এটা মুসলিমদের হাতে চলে আসে, এই বাইজেন্টাইন তুর্কি মুসলমানদের হাতে। দেখো পতনের মধ্যে দিয়ে বাইজেন্ট সাম্রাজ্য পতন হয়। এই কে এখানে পতন করেছিল জানো? মোহাম্মদ আল ফাতে। কি নাম বললাম? এটা লেখা নাই। মোহাম্মদ আল ফাতে। এই যুদ্ধেতে অনেকে মারা যায়। এই বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল সমুদ্রের মানে ধারিতে এবং প্রচুর উঁচু মানে ওয়াল, কারণ সেই সময় তো আর উড়োজাহাজ ছিল না। এখন যদি ওই ইয়ার মধ্যে না ঢুকতে পারে, দুর্গর মধ্যে, তাহলে তো জয়লাভ করা সম্ভব না। তো মুসলিমরা কি করছিল, বড় বড় নৌকা মরুভূমির উপর দিয়ে নিয়ে যায় এই ওই পাশ থেকে, মনে করে যে এই পাশে ওয়ালটা ছোট, একটু তাড়াতাড়ি আক্রমণ করবে। তারা কখনো চিন্তাও করতে পারেনি যে একটু বড় বড় নৌকা মরুভূমির উপর দিয়ে টেনে টেনে নিয়ে আসবে। তাহলে কত কষ্ট হয়েছে। এখনো মুসলমানদের কবজায় আছে এই রোমান সাম্রাজ্য। রোমের সবচেয়ে বিখ্যাত সম্রাট ছিল জুলিয়াস সিজার। আর বিখ্যাত উক্তি আছে, মনে রাখতে হবে ভাই, এলাম, দেখলাম, জয় করলাম। এই রোমান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী শাসক ছিল জুলিয়াস সিজার, এবং অনেক জ্ঞানী লোক ছিল। এখন এ বিভিন্ন দেশে যুদ্ধ পরিচালনা করত এবং অনেক দেশে জয়লাভ করছে। সেই সময় দিগ্বিজেতা। সেই সময় এই জন্য লেগেছে, এলাম, দেখলো, ভালো লাগলো, ভালো লেগে গেছে তার। ভালো লাগার পরে এই যে জয়লাভ করলো, বিশাল সৈন্যবাহিনী ছিল। কিন্তু এর দুর্ভাগ্য বিষয়, ভালো শাসকেরা বেশি টিকতে পারে না। এ কি করে, এ হচ্ছে এইগুলা কি তোমাদের পড়াইছিলাম গতদিন? হ্যাঁ, পড়াইনি তো এগুলা, ইয়া পর্যন্ত পড়াইছিলাম। আচ্ছা, তো এখন হচ্ছে জুলিয়াস সিজারকে হত্যা করা হয়েছিল ষড়যন্ত্র করে প্রাসাদের মধ্যে। এটা হচ্ছে ষড়যন্ত্র করা হয়েছিল। হওয়ার পরে যখন ঝামেলা বেঁধে যায়, তখন তিনজন একসাথে ক্ষমতায় আসছিল একযোগে, তিনজন। এরা হলো অক্টোভিয়াস সিজার, মার্ক অ্যান্টনি, আর একটা হচ্ছে লেপিডাস। এই অক্টোভিয়াস সিজারের সাথে এই যুদ্ধ হয় হচ্ছে তিনজনের যুদ্ধ হয়। প্রথম যুদ্ধ হয় বেশি দিন। দেখো, তিনজনের ইতিহাসে ত্রয়ী শাসন বলা হয়। এখন যদি প্রশ্ন আসে এই ত্রয়ী শাসনে কে কে ছিল, মনে রাখতে হবে অক্টোভিয়াস সিজার, মার্ক অ্যান্টনি, আর হচ্ছে লেপিডাস। কিন্তু এদের তিনজনের মধ্যে যুদ্ধ বাঁধে, কারণ রাজা তো আর তিনজন থাকতে পারবে না। শেষে জয়লাভ করে এই অক্টোভিয়াস সিজার, এবং এই দুইজন পরাজয় করে। প্রথম যার সাথে ঝামেলা বাঁধে সিজারের, এই লেপিডাসের সাথে ঝামেলা বাঁধে। অক্টোভিয়াস সিজারের প্রথমে ঝামেলা বাঁধে লেপিডাসকে পরাজিত করার পরে বাকি থাকে মার্ক অ্যান্টনি। এই মার্ক অ্যান্টনি আবার কি করেছে, সেই সময় মিশর একটা শক্তিশালী দেশ ছিল। মিশরের যে মনে করো ওই রাজকন্যা ছিল ক্লিওপেট্রা। এই ক্লিওপেট্রা ছিল সেই মিশরের সর্প বলা হয়। খালি ইয়া করতো, যুবতী মেয়েদের ধরে এনে এসে রক্ত খাইতো সারা জীবন, মনে করো এই সুন্দরী থাকবে বলে। এই জন্যে এই দ্য সার্পেন্ট অফ নীল নদের সর্প বলা হয়তো এই ক্লিওপেট্রাকে। এই ক্লিওপেট্রাকে বিয়ে করে ওইখান থেকে সৈন্যবাহিনী লাভ করে মার্ক অ্যান্টনি। ভাবে যে সে সিজারকে হারায় একাই ক্ষমতা দখল করবে। কিন্তু এই সিজারের সাথে মার্ক অ্যান্টনি যখন যুদ্ধ হলো, তখন মার্ক অ্যান্টনি পরাজয় লাভ করলো এবং বাকি থাকে অক্টোভিয়াস সিজার আবার রাজা হইল। এ হচ্ছে কাহিনী। তাহলে এখন প্রশ্ন যদি আসে, নীল নদের সর্প বা সার্পেন্ট অফ দ্য নীল কাকে বলা হয়, কি হবে বলো তো? ক্লিওপেট্রা। এই তোমরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ আমার কথা, না আসতে হচ্ছে? একটু বলো সবাই, যার যার প্রবলেম হচ্ছে একটু বলবা। কারো প্রবলেম হচ্ছে? শোনা যাচ্ছে না ক্লিয়ার? দ্রুত। আচ্ছা, তাহলেই হবে। এই ফয়সাল, এই সজীবের কি হয়েছে? ওর কোনো ক্লাসে উপস্থিত দেখি না কাহিনী।
ভাই বলতে পারবো না, এখন তো কারেন্ট আছে, ওই ওয়াইফাই চালাই তো, তো ওয়াই কারেন্ট তো আছে, ওই আসেনি তাও। বুঝতে পারছি, অনলাইন ক্লাসে জোর দিতে হবে। এখন দেখো, তাহলে দুইজনকে পরাজয় লাভ করে কে বলো তো? এই ত্রয়ী শাসকের মধ্যে অগাস্ট সিজার, ঠিক আছে? অক্টাভিয়াস সিজার রোমান সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হয় এবং উপাধি লাভ করে অগাস্টাস সিজার, ঠিক আছে? তো এই অগাস্টাস সিজার এর সময় এই যে কে জন্ম লাভ করে দেখো, যিশু খ্রিস্টের, এই যিশু খ্রিস্টের ইসলাম ধর্মের নাম কি জানো তো? ইসাইল আলাই সালাম, ঈসা, ঈসা কি বলতো? ঈসা আলাই সালাম, যাকে কোথায় তুলে নেওয়া হয়েছে? চতুর্থ আসমানে, এখনো জীবিত আছে, আবার আসবে, জয়লাভ করে। এবং ওই এরা ধারণা করে, হ্যাঁ মুসা আলাই সালাম আবার আসবে লাস্টে, এই শেষ জামানায় আসবে, আশা মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিবে, যুদ্ধ হবে। হ্যাঁ না না, মুসা আলাই সালাম হচ্ছে তোমার তাওরাত, ওটা ইহুদিদের ইয়া ছিল মনে করে, এখন যারা বনি ইসরায়েল নাই তাদের ছিল। মুসা আলাই সালাম আসছে তো ঈসা আলাই সালামের আরো 2000 বছর আগে, বুঝে গেছে? ও মিশরে আসছিল, তারপরে আসছে মনে করো বড় বড় যেগুলা কিতাব, মুসার পরে আসছে হচ্ছে দাউদ আলাই সালাম, এরা ছিল বনি ইসরায়েলের। তারপরে আসছে ঈসা আলাই সালাম, একে ওই কাফেরেরা ঘিরে ফেলে চারিদিকে, তারপরে ওই আল্লাহর তরফ থেকে বলা হয় এক মোটা ধুলি না মারা হয়, সবাই অন্ধ হয়ে, ওই সাময়িক অন্ধ হয়ে যায়, আসমানে তুলে নেওয়া হয়। পরে যে লোক ভিতরে গেছিল তার চেহারা বিকৃতি করে এর মতো করে দেওয়া হয়। ওরা ওইকে নিয়ে যায়, বলে যে ওই যে লোক ভিতরে দেখতে গেছিল তাকে বলা হয় কই এখানে তো ঈসা নাই, তখন সবাই বলে যে তুমি তো ঈসা, কারণ চেহারাটা ওর মতো করে দেওয়া হয়েছিল। পরে একে ক্রুশবিদ্ধ করে, মানে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলা হয়, ওই যে যাকে ওই মুসা আলাইহিস সালামের মতন চেহারাটা রূপান্তর করে দেওয়া হয়েছিল। এই জন্য খ্রিস্টানরা যে এরকম ক্রস চিহ্ন ব্যবহার করে, দেখো না, বুঝতে পারছো? কিন্তু আসলে কোথায় না হয়েছে, চতুর্থ আসমানে আবার আসবে ইমাম মাহাদি আলাইহিস সালামের, যে ভারতবর্ষে যখন যুদ্ধ শুরু হবে, গাজওয়াতুল হিন্দ, তারপরে যে প্যালেস্টাইনে তো এখন যুদ্ধ হচ্ছে, সময় খুব সন্নিকটে আসবে হয়তোবা, কারণ এটাই হচ্ছে আশার আলামত, হচ্ছে এগুলা ইহুদিদের সাথে যুদ্ধ চলবে, ওই প্যালেস্টাইনে প্রচুর মুসলিম হত্যা করবে, এবং ভারতবর্ষেও যুদ্ধ চলবে একসঙ্গে। কিন্তু ভারতবর্ষের যুদ্ধ এখনো শুরু হয়নি, মানে শুরু হওয়ার পথে, তো বুঝতে পারছো? এখন দেখো সেই যুগের বিখ্যাত কবি হেরাস এবং ভার্জিল, এই যে ভার্জিলের বই বিশ্ববিখ্যাত বই, এখনো পড়ানো হয় বিভিন্ন সাহিত্য, যেগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়, বুঝে গেছে? এই ভার্জিলের বিখ্যাত মহাকাব্য হচ্ছে ইনিড, মনে থাকে যেন, এই ভার্জিলের বই এখনো পড়ানো হয়। এই ভার্জিলের বই পড়ছিল হচ্ছে আমাদের এই মাইকেল মধুসূদন দত্ত, এরা বেশি বেশি পড়ে ওর আন্দাজে লেখার চেষ্টা করছিল আর কি, ভার্জিল, বুঝা গেছে? সেদিন তো এটা মনে হয় দেখাইছিলাম গো, রোমান সাম্রাজ্যে হাডিয়ানের ধর্ম মন্দিরে প্যান্থিয়ন, সেদিন দেখালাম না? প্যান্থিয়ন মানে দেখাইছিলাম, এই যে প্যান্থিয়ন মানে হচ্ছে যেটা, এই যে এরকম চিত্র দেখো না ইতালিতে, এই যে বড় বড় ওয়াল থাকে এরকম, এই যে বড় বড় ইয়ার টানা থাকে, একটু দেখাই দেখো, প্যান্থিয়ন ওদের ধর্ম মন্দির ছিল। এই যে প্যান্থিয়ন হচ্ছে যেটা সেদিন দেখাইছিলাম, প্যান্থিয়নের একটি চিত্র দেখাই, দেখতে পাইছো? এই যে প্যান্থিয়ন, এই যে এটা দেখবা, ওই যে সবাই দর্শনার্থী দর্শন করতে যায় আর কি, দেখতে পাচ্ছ ভাই সবাই? হ্যাঁ ভাই, এই যে এটা হচ্ছে প্যান্থিয়ন, এখনো ঠিক আছে, পাথরের তৈরি তো, পাথর কয়েক মিলিয়ন বছর থাকে। আর সবচেয়ে বড় নাট্যশালা ছিল যে ক্যালোসিয়াম, ক্যালোসিয়াম তোমরা দেখিছো কিন্তু জানো না যে এটা ক্যালোসিয়াম। এই যে ক্যালোসিয়াম বিভিন্ন জায়গায় ছবি আঁকায় দেয় না আর্ট পেপারেরা, এই যে ক্যালোসিয়াম দেখো, এটা সবাই হাজার লাখ লাখ দর্শক প্রত্যেক বছর দেখতে যায়, বুঝতে পারছো? এই যে ক্যালোসিয়াম, একটু দেখো,
এটা নাট্যশালা ছিল। এখন আমরা আধুনিক যুগে যেটা কি করি বলো, স্টেডিয়াম বলি না, ক্রিকেট স্টেডিয়াম, বুঝতে পারছো? এই যে ঠিক আছে, যেটাই হচ্ছে ক্যালোসিয়াম। এই ছবি দেখো নাই তোমরা এর আগে এরকম? হ্যাঁ ভাই দেখা ছিল তো। হ্যাঁ, এটা দেখাইছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে ক্যালোসিয়াম। এই যে নাট্যশালা, মানে ওখানে নাটক হতো এবং এই ক্যালোসিয়ামে আরো হইতো যুদ্ধ। এই যে তোমার হচ্ছে সেই যুদ্ধের নাম হচ্ছে মানুষের সঙ্গে মানুষের, দাসের সঙ্গে দাসের যুদ্ধ লাগাই দিত। ওদের বলা হতো গ্ল্যাডিয়েটর। সিনেমা আছে দেখবা গ্ল্যাডিয়েটর, দাসদের দিয়ে ওরা উপভোগ করতো। এখানে কোনো যাই হেরে যাবে তাকে মেরে ফেলা হতো, আর যে বেঁচে থাকতো সে জয়লাভ করতো। এই জন্য ওই যে ভিসুভিয়া, ওখানে একটা ইয়ে আছে তোমার, পম্পেই নগরী ছিল, ওখানে বেশি হইতো। এই জন্য পম্পেই নগরীর উপর গজব নাজিল হয়েছিল তোমার। ওই যেখানে ভিসুভিয়াস নামে একটা আগ্নেয়গিরি ছিল, ওই আগ্নেয়গিরি হঠাৎ বিস্ফোরণ ঘটার পরে মানুষ কোনো সময় পায়নি, পাথরে রূপান্তর হয়ে গেছে, এত প্রচন্ড তাপ। এখনো আছে, যে ভাত খাচ্ছিল ওইভাবে ভাতের ইয়াই তুলে রাখছে, যে ঘুমাচ্ছিল ওইভাবে ঘুমে আছে, যে ধাপ বাড়াইছিল ওইভাবে ধাপ আছে, কিন্তু পাথর হয়ে গেছে পুড়ে। এই এই এখনো আছে ওগুলো জাদুঘর, নেটে সার্চ দিয়ে দেখবা, বুঝে গেছে? পম্পেই নগরী সার্চ দেবা তাহলেই পাবা। দেখাবো নাকি? ও না, রেস্ট্রিকশন ধরবে, ইয়াতে দেবো তো। তো দেখো, আইন বাইজেন্টাইন সম্রাট জাস্টিয়ান সর্বপ্রথম রোমান আইন সংকলন করেন। তো প্রশ্ন হচ্ছে রোমান আইন কে প্রথম সংকলন করেন? যেগুলা দাগ দিচ্ছি, ভিডিও কিন্তু থাকতেছে, স্ক্রিন রেকর্ড পরে আবার ভালো করে দেখবা। এই তোমরা যে মার্কস পাচ্ছ ইদানিং, ভিডিও দেখা আসার পরীক্ষাও যদি দাও তাও তো মনে করো 40-এ 20 পাবা। ভিডিও দেখো না, খালি পরীক্ষার আগে মনে হয় একটু পড়ো। জাস্টিয়ান সর্বপ্রথম, এই যে জার্জ আমরা বলি না, জার্জ করতেছো, জার্জ মানে কি বলি, জজ বলি না, যেটা জাস্টিফিকেশন বা জাজমেন্টাল, এগুলো সব বিচার বিভাগিত। এই রোমান আইন সংকলন করে, তাই এইখান থেকে ওই যে জাস্টিয়ান, জজ, এগুলো শব্দের উদ্ভব আর কি, এখান থেকে নেওয়া হয়েছে, বুঝা গেছে? এখন দেখো, আইনের ক্ষেত্রে আধুনিক বিশ্ব সম্পূর্ণভাবে রোমান আইনের উপর নির্ভরশীল, দেখছো? সেই রোমান আইন কবে বানানো হয়েছিল, এখন ওইটাই চলে। ওই জন্য জাজ, তারপরে এগুলা জাস্টিস, এগুলা শব্দগুলো দেখো আর কি। তো পবিত্র হলি রোমান এম্পায়ার। তো এখন কি হয়েছিল, পশ্চিম রোমান সাম্রাজ্যের কিন্তু এই এগুলা কিন্তু ভাইরা পশ্চিম রোমান সাম্রাজ্য, এই পবিত্র রোমান সাম্রাজ্য কি হয়েছিল ভালো করে জানো, কারণ এতক্ষণ যেগুলো পড়ালাম মানে কোন অঞ্চলকে কেন্দ্র করে হচ্ছিল বলো, একটু ভালো করে দেখো। এই অঞ্চল রোমকে কেন্দ্র করে। হ্যাঁ ভাই, কিছু বলবা নাকি? রোমকে কেন্দ্র করে, কিন্তু এই রোম দখল করে কারা? জার্মানরা। বাকি থাকে শুধু কোনটা বলো তো? পূর্ব অঞ্চলের রোমান সাম্রাজ্য, যার কেন্দ্র হচ্ছে কি বর্তমান ইস্তাম্বুল, আগে এর নাম ছিল কনস্ট্যান্টিনোপল বা বাইজেন্টাইন সাম্রাজ্য। বাইজেন্টাইন মানে যে পূর্ব অঞ্চলের রোমান সাম্রাজ্য, বুঝতে পারছো? তো এগুলা তোমরা একটু পড়ে নেবা, যে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কোন নগরী ছিল, তাহলে কি হবে বলো তো? কনস্ট্যান্টিনোপল। এই কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম কি? ইস্তাম্বুল কোন দেশে অবস্থিত? কেউ নাই বলার? তুরস্কে অবস্থিত, মনে থাকে জানো, ঠিক আছে? এখন এইদিকে দেখো, বিশ্বের ইতিহাসে 1453 সাল কেন প্রসিদ্ধ? মুসলিমদের উত্থান ঘটে। মুসলিমরা হচ্ছে সেই সময় সবচেয়ে শক্তিশালী ছিল হচ্ছে এই বাইজেন্টাইন সাম্রাজ্য, সেটা মুসলিমরা 1453 সালে জয়লাভ করে। এই কনস্ট্যান্টিনোপলের পতন হয়, সবকিছু চলে আসে মুসলিমদের হাতে। সেই সময় বিশ্ব চালাতো মনে করো মুসলিম, তার দুর্বার গতিতে জয়লাভ করেছিল এবং রোমান সাম্রাজ্যের চিরতরে পতন ঘটাইছিল। এই মুসলিমদের হাতে তাদের পতন ঘটছে। এই জন্য এই খ্রিস্টানরা এই 1453 সালে এরা ভুলতে পারে না, বুঝে গেছে? এটা মেনেই নিতে পারে না, আর এখনো আক্রোশ ভিতরে। ওই অনেকে আছে যারা উগ্রপন্থী আর কি, আর বাকিগুলো তো ইতিহাসকে মেনে নিতেই হবে। জুলিয়াস সিজার কেন বিখ্যাত বলো তো? আমি বললাম এই রোমান সম্রাটদের মধ্যে সবচেয়ে কি শাসক ছিল? শ্রেষ্ঠ সম্রাট ছিল। তাহলে এলাম, দেখলাম, কি করলাম? জয়লাভ করলাম। কে লিখছে এটা? কে বলছে? জুলিয়াস সিজার, মনে থাকে দেন। জুলিয়াস সিজার একটু বেশি পড়তে হবে। দেখো ভাই, এগুলো বিসিএস এ দিচ্ছে, বিসিএস এর ক্যাটাগরি ফলো করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় বা আদার্স বিশ্ববিদ্যালয় বিসিএস আর ওদের বিগত সালের প্রশ্ন ফলো করে। তাহলে জুলিয়াস সিজারের দেখো কত বছর পর, দেখো পূর্বে রোমের শাসক ছিল বলো, 2000 বছর, ঠিক আছে, 2000 বছর পূর্বে রোমের শাসক ছিল। তাহলে দেখিছো, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে ইয়ে ছিল, ঈসা নবী ছিল, তার তার জন্মদিন থেকে কি পালন করা হয় বলতো, খ্রিস্টাব্দ সাল গণনা করা হয়। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত, 570, তার মানে ঈসা আলাইহিস সালামের কত বছর পরে বলতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে? 570 বছর। এটাই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী। বুঝতে পারছো? আচ্ছা, আর কার আমলে আসছিল বলতো? এই ঈসা নবী কার আমলে আসছিল? ওদের যারা কি বলে বলো, যীশু খ্রিস্ট বলেছিলাম। এই জুলিয়াস সিজার নাকি অগাস্ট সিজার? জুলিয়াস সিজার না, জুলিয়াস সিজার মরে যাওয়ার পরে 3 জন শাসন ক্ষমতায় এসেছিল। ওই 3 জনকে 2 জনকে পরাজিত করে অগাস্ট সিজার। যখন অগাস্ট সিজার ক্ষমতা হাতে নেয় সেই সময় আসছিল এই যীশু খ্রিস্ট। একটু এই যে বাকিগুলো পড়ে নেবা, যেগুলা পড়ালাম ওগুলা দেখবে এখানে প্রশ্ন আছে। রোমান সাম্রাজ্যের অবদান কি বলতো ভাই? যেগুলো আছে সবচেয়ে বড় অবদান হচ্ছে আইন প্রণয়ন। কেন? বর্তমান যুগেও এই রোমান সাম্রাজ্যের যে আইন, ওই যে বললাম না কি বলে, জাজ বা জাজমেন্টাল, ওই যে সম্রাটের নাম থেকে আসছে, ওগুলা আইন এখনো ফলো করা হয়। ইউরোপে চলে, আমেরিকায় চলে, ওদের ফলো করে বাংলাদেশেরও বানানো হয়েছে। রোমান অবদান সবচেয়ে যদি বলে সেটা লাগবে আইন প্রণয়ন, কারণ ওইটা এখনো টিকে আছে। এখন এই রোমান সাম্রাজ্যর পতন হওয়ার পরে তাহলে অবশ্যই কাদের উদ্ভব হবে? আরবীয়। কারণ মুসলিমদের ধর্ম কোথায় থেকে হয়েছে? মক্কা কেন্দ্রিক না? মক্কা এবং মদিনা থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছে, এবং এদের প্রভাবে কি হয়েছে, তুরস্ক মুসলিম রাষ্ট্র পরিণত হয়েছে। এই তুরস্ক আবার কাকে পতন ঘটাইছে? তুর্কিরা মুসলিম হওয়ার পরে। এই কি হইল, এদের কাদের পতন ঘটাইছে বলো? ওই কনস্ট্যান্টিনোপলে। বুঝতে পারছো? এখন তাহলে অবশ্যই আরবীয় সভ্যতার বিকাশ এবং উত্থান, এটা জানতে হবে। এখন দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই আরে মুরগা তো কার বাকি, এই দাওয়াত খাওয়াবা আমাদের সবাইকে। যে ডাক শুরু করেছে দুপুর বেলা, আর মুরগি, আর মনে হয় মুরগি হারাই গেছে, ওই জন্য ডাকতেছে বারে বারে, ভরা বাদর। আর আমার কথা শোনা যে আরো ডাক শুরু করলো। কার মুরগি কয়টা মুরগি যদি আরিয়া করে তাহলে আমরা হচ্ছে সামনের দিনে যায় তাকে ধরা হবে। মুরগ, বিশাল বড় মুরগ, যে আমরা পিকনিক খাবো। দেখো রাশেদিন খিলাফত, হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর, সে সময় তো শাসন করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে দেখো কয়জন সাহাবী ছিল বলো? 4 জন। 4 জনের মধ্যে সবচেয়ে সিনিয়র ছিল, সবচেয়ে বড় ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি শাসন করে এবং ইনি ভালোভাবে মারা যায়। কিন্তু বাকি যে 3 জন আছে এরা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেনি, এদের হচ্ছে গুপ্ত হত্যা এবং খুন করা হয়। বুঝা গেছে? বাকি এরা না, এই যে বাকি যেগুলো আছে, উমাইয়া আর কি, ওই যারা আরো 4টা খলিফা ছিল, 4 জন। এখন দেখো আমরা তো জানি আবু বকর সিদ্দিক খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা। কত খলিফা? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বাঁচিয়েছে জানো তো? 62 বছর। 570 খ্রিস্টাব্দে জন্ম লাভ করে 632 সালে মারা যায়। এখন মারা যাওয়ার পর তো নেতা লাগবে। আরে ভাই রে, এই কার এটা চালু আছে? করো নুসরাত, হ্যাঁ তোমার ওই যে মাইক্রোফোন এখন আপাতত করে রাখো, অফ করে রাখো। বুঝতে পারছো কোথায় অফ করতে হবে? না তোমার ওখানে কি, তোমার ওখানে ওই যে মুরগি নাকি? না
ও তাহলে কার এখানে রে? শেষ কে? রিয়ার এখানে না তো নাকি? সোহান? আমার আশেপাশে কোনো বড় মুরগি নাই। এই সোহানের ওখানে ছিল, বুঝতে পারছি। সোহান পালাইছে, সামনে দিনে ধরা হবে, বুঝাইছে? বিশাল বড় মুরগের অধিকারী হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখো ইন্তিকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়। এই খলিফা নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন সমস্যায় পড়েছিল। আরবের বিভিন্ন উপজাতি যারা ছিল তারা বিদ্রোহ ঘোষণা করে। অনেকে মুসলিম সেজেছিল, মুসলিম ধর্ম গ্রহণ করছে, আদি হতে তারা ইহুদি ছিল ক্ষতি করার জন্য। তারা মনে করো অনেকে করে, ওই তোমার নবী দাবি করে, এগুলা খালি করতো ওদের মধ্যে যে আবার, কারণ নবী তো আর আসার চান্স নাই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পরে। ঈসা আলাইহিস সালাম আসবে ঠিক আছে আবার, কিন্তু ওই শেষ নবীর উম্মত নবী হয়ে আসবে না। হ্যাঁ, এই ধর্ম সংক্রান্ত যুদ্ধকে রিদ্দা যুদ্ধ বলা হয়, কারণ সে মুসলিম শাসক সেই সময়। কারণ যারা এই নবী দাবি করতেছে তারা তো ভণ্ড, কারণ আসার তো চান্স নাই বিভিন্ন উপজাতির মধ্যে। এগুলা সব কিছু সে দমন করে আবু বকর। এই জন্য ইসলামের ত্রাণকর্তা বলা হয়, কারণ সেগুলা যদি দমন না করতো ইসলামের মধ্যে বিশৃঙ্খলা হইতো এবং সব কিছু মনে করো উল্টাপাল্টা হয়ে যেত, মানুষ বুঝতো না কে আসল কে নকল, এরকম একটা বিভ্রান্তি তৈরি হয়ে যেত অনেকের মধ্যে। কিন্তু সে দমন করে, এগুলা দমন করার জন্য ইসলামের ত্রাণকর্তা বলা হয়। তিনি বায়তুল মাল প্রতিষ্ঠিত করে। বায়তুল মাল মানে হচ্ছে এখানে বিভিন্ন খাবার টাবার বা বিভিন্ন ওই যে অর্থ থাকবে, যেটাতে পরে যেমন বাংলাদেশ ব্যাংক অর্থ জমা রাখে রাষ্ট্রীয় কাজে, বা এগুলাতে কোষাগার রাষ্ট্রীয় এগুলো ব্যবহার করা হয়, তেমনি এখান থেকে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হয় বায়তুল মাল। ইন্তিকালের পরে ক্ষমতায় আসে ওমর, ইসলামের দ্বিতীয় খলিফাকে ওমর, তারপর আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, তারপরে আলী সবচেয়ে ছোট। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে প্রশ্ন আসে অনেক সময়, কোন খলিফা স্বাভাবিক মৃত্যুবরণ করে? আবু বকর স্বাভাবিক মৃত্যুবরণ করলে বাকি তিনজনকে গুপ্তভাবে মেরে ফেলা হয়, বিভিন্ন সময় আতাতাই আসে। তো ওমর যখন ক্ষমতায় পায়, ওমর ছিল একটু কড়া টাইপের শাসক এবং ন্যায়পরায়ণ, বুঝা গেছে? এই জন্য ইতিহাসে তাকে ওমর দা গ্রেট বলা হয়, মহৎ ওমর। এর কাছে কোনো ওই স্থান নাই, কোনো দুর্নীতি বা আদার্স কোনো স্থান নাই। খুব মেজাজ ছিল খুবই কঠোর ইসলামের বিষয়ে। এরপরে আসে হচ্ছে উসমান, তৃতীয় খলিফা, প্রচুর সম্পদের অধিকারী এবং এর সম্পদের বেশি অংশই দান করে গেছে। প্রথম মুদ্রা প্রচলন করে, মনে রাখতে হবে ইসলামী মুদ্রার প্রচলন কে করে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি মুদ্রার কথা বলে তাহলে কি হবে? উসমান। এরপরে আসে হযরত আলী ইবনে আবু তালিব, এই শেষ খলিফা ছিল। খোলাফায়ে রাশিদের শেষ খলিফাকে হযরত আলী, তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এদিকে শিশুদের মধ্যে কিন্তু। আর সবার মধ্যে কে সর্বপ্রথম করেছিল? আবু বকর, বুঝেছ? যদি বলে শিশুদের মধ্যে কে? হযরত আলী। সেই সময়ের বয়স ছিল মেবি 8 বছর না কত জানি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স আর কি। খাইবারের যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ উপাধি দিছিল। এই খাইবারের যুদ্ধের সময় একটা দুর্গের কপাট ছিল লোহার, যেটা মনে করো 15-20 জনে তোলা সম্ভব না, এক হাতে নিয়ে যুদ্ধ করছিল কাফেরদের মানে বিপক্ষে। পরে যখন ওই দরজা তুলতে বলা হয় যুদ্ধ শেষে, আর তুলতে পারে না, এমনি শক্তি বাড়ে গেছিল যুদ্ধের ময়দানে। ওই জন্য এই আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ বলা হয়। ঠিক আছে, এই যে 661 খ্রিস্টাব্দে কুফায় দেখো আতাতাইয়ের হাতে শাহাদাত বরণ করেন যখন নামাজ পড়াচ্ছিল। এই খঞ্জর নামে এক ধরনের পাওয়া যায়, যে এরকম চাকু যার 2 দিকে ধার আর মাঝখানে হাত দিয়ে ধরা হয়, বুঝতে পারছো? এদিকেও ধার এদিকেও ধার, এটা দেয়া হচ্ছে ওই নামাজ পড়া অবস্থায় পেটে আঘাত করা হয়েছিল। এই জন্য ওখানে মারা যায়। এই মাজার শরীফ আছে, এখন প্রশ্ন আসে সেখান থেকে হযরত আলীর মাজার শরীফ কোথায়? ইরাকে আছে, কিন্তু ভুল করে সৌদি আরবে বসানো যাবে না, কারণ ওরা ভালো করেই জানে কোন এমসিকিউ দিলে তোমরা ভুল করবা। তোমরা মনে করবা যে এরা তো আরবের লোক সবাই, মানে তাহলে নিশ্চয়ই আরবে আছে, ওই অপশন প্রথমেই দেখবা থাকবে।
এবার আসলো উমাইয়া খলিফা। উমাইয়াকে বলি, এই যে এজিদ নাম শুনেছ? এজিদ, এই এজিদ নাম শোনি? কেউ নাই নাকি? আরে আল্লাহ, এত বিষাদ সিন্ধু উপন্যাস লেখা হয়েছে যে এজিদ মানে হচ্ছে সেই যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ হয়েছিল না ইরাকে, কুফায় গলা কাটে নিয়ে গেছিল সীমার, মানে বুঝতে পারছো? হাসান হোসেন সেই, মনে করো এই মুয়াবিয়া কিন্তু ভালো লোক ছিল। এটা এই মুয়াবিয়া কিন্তু ছিল হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময় যে কি বলে এদের আর কি ইসলাম এদের কি বলে ভুলে গেলাম তো, যারা সেই সময় ছিল। যাই হোক, সাহাবী সাহাবী, এই সাহাবী টাইপের ছিল। হ্যাঁ, সাহাবী ছিল এবং ভালো। যেহেতু এরা মারা গেছে, তার মানে ক্ষমতায় তো কে যাবে? এদের মধ্যে যে ভালো এই মুয়াবিয়া, কিন্তু এর ছেলে হয়েছে বদের বদ এজিদ, নবীর বংশই ধ্বংস করে দিছে মনে করো, বুঝে গেছে? এখন দেখো, খুলাফায়ে রাশিদিনের খলিফা হযরত আলীকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে পরাজিত করে উভয় বংশ চালু করেন। আর তার রাজধানী ছিল দামেস্কো। দামেস্কো মানে সিরিয়ার রাজধানী দামেস্কো, এখনো দামেস্কো আছে কিন্তু। তাহলে দামেস্কো কার রাজধানী? সিরিয়ার রাজধানী। এই উত্তরাধিকার মনোনীত করে তার পুত্রের নাম কি বললাম? এই এজিদ নাম শোনি? হায় রে আল্লাহ, এটা তো মনে করো এমনিতে ছোটবেলায় তো গল্প শুনবা তোমাদের মা বা কারো কাছে আর কি। এজিদ আজকে ফার্স্ট শুনলাম ভাই, আমি শুনি নাই। সর্বনাশ করছে। এগুলা শুনিস? তুমি কোন যুগে বাস করো ভাই? এগুলা তো সবাই নাম জানে, এজিদ, সীমার, বুঝে গেছে? এই এজিদই হচ্ছে হত্যা করেছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি নাতি, ওই আর কি, যারা বিশ্বাসঘাতকতা করছিল। এখন হচ্ছে তিনি এই সর্বপ্রথম দেখো মুসলিম নৌবাহিনী প্রতিষ্ঠাতা করে এই যে মুয়াবিয়া। এই মুয়াবিয়া কিন্তু ওই তোমার সেই সময় বুঝতে পারেনি, সেই সময় কিন্তু ভালোই ইয়া ছিল, ওই কি বললা আর কি বলে গেলাম, সাহাবী। এরপরে আসছে আব্দুল মালিক আসলো, এগুলা একটু পড়ে নিবা, চার পুত্রের। এরপরে আসলে হচ্ছে এগুলা, এই যে একটু এগুলা তোমরা পড়তে পারবা। হ্যাঁ, প্রথম ওয়ালিদ বিন আব্দুল মালিক। এখন এখানে একটু পড়াই, এদিকে দেখো। এই শাসন আমলে দেখো উমাইয়া সর্বাধিক বিস্তৃত লাভ করে। কার শাসন আমলে বলো তো ভাই? ওয়ালিদ বিন আব্দুল কি মালিক, এবং তার সেনাপতি মুসা বিন, দেখো নুসাইর সমগ্র আফ্রিকা এবং তারিক স্পেন বিজয় করে। এই প্রশ্নটা বেশি আসে। কার সেনাপতি ছিল তারিক? ওয়ালিদ বিন আব্দুল কি মালিক। স্পেন বিজয় কে করে? স্পেন ছিল আগে খ্রিস্টান রাষ্ট্র, খ্রিস্টান। এই স্পেন বিজয় করে হচ্ছে তারিক, মুসলিম বীর তারিক। কত সালে? 711 খ্রিস্টাব্দের অক্টোবরে স্পেন বিজয় করে, বুঝা গেছে? এই স্পেন বিজয় করার পরে এখন দেখো এরা কিন্তু কোনো ওই যারা আশ্রয় নিছে মসজিদে বা ওদের যে মন্দির ছিল, একজনকেও মারেনি অবৈধভাবে, কিন্তু এরা আবার ওই রাগ পুষে রাখছে মুসলিমদের থেকে। এই স্পেন কিন্তু আবার ইয়ারা নিয়ে নিছে কত 1300 না 1200 কত সালে জানি, যাক ভুলে গেছি সালটা। ওই খ্রিস্টানরা তখন সমস্ত মুসলিমদের হত্যা করে এই স্পেনের প্রত্যেকটা রাস্তায় মনে হয়েছে বৃষ্টি হয়েছে রক্তের। এই জন্য মুসলিমদের সবচেয়ে বড় শত্রু ইহুদি, তার চেয়ে একটু কম শত্রু হচ্ছে নাসারা। নাসারা মানে হচ্ছে খ্রিস্টান, বুঝতে পারছো? এই স্পেনের কিন্তু এই দেশ আদি নাম ছিল আন্দালুসিয়া। আন্দালুসিয়া, স্পেনকে কি বলা হয়? আন্দালুসিয়া, মনে থাকে জানো, ঠিক আছে? স্পেনের প্রাচীন নাম হচ্ছে আন্দালুসিয়া। অনেক উপন্যাসে পড়বা, দেখবা স্পেন লেখা নাই, আন্দালুসিয়া লেখা আছে। তাহলে মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট। স্পেন বিজয় করেছিল কে? মুসলিম বীর তারিক। তারিক তারিক বারবার পড়বা, ঠিক আছে? আচ্ছা, এটা যেন মনে থাকে, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাচ্ছি। এবার আসলে আব্বাসীয় খলিফা, মানে খিলাফত আর কি। খিলাফত মানে শাসন ব্যবস্থা আর কি। এই আব্বাসীয় খিলাফতকে ইসলাম ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। আর এই দেখো এদের মন্ত্রীদের বলা হয় উজির।
অনেক সময় দেখো না ভারত মহাদেশে অনেকে উপাধি দিচ্ছে উজিরে আজম, বুঝে গেছে, আমার নাম মনে রাখবে তাহলেই হবে। তো এখন আমরা মন্ত্রী বলি না, যেমন মিনিস্টার বলি ইংলিশে, সেই সময় আব্বাসীয় খলিফার সময় যারা ওই যে মন্ত্রী ছিল তাদেরকে বলা হয় উজির। বুঝতে পারছো? এখন দেখো প্রথম পর্যায় এগুলো একটু ইয়া করবা। আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠাতা করে নাম মনে রাখবা আবুল আব্বাস, যেহেতু এই খিলাফত আব্বাসীয় প্রতিষ্ঠান করে তার নামেই তো নাম হবে এই আব্বাস, মনে রাখবা। তারপরে আবু জাফর আল মনসুর, এই আবু জাফর আল মনসুর এই জন্য ইম্পর্টেন্ট, বাগদাদের রাজধানী স্থাপন করে, যা পরবর্তীতে সমগ্র বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ রাজধানীতে বা বাণিজ্য নগরে পরিণত হয়। তাহলে বাগদাদ নগরী কত সালে প্রতিষ্ঠিত হয়েছে মনে থাকে জানো? 762 সালে। কে প্রতিষ্ঠিত করে? আল মনসুর। হারুন আর রশিদ, এটা তো মনে হয় অনেকে নাম শুনেছ। কৃতদাসের হাসি নাম শুনেছ, বাংলায় পড়বা কৃতদাসের হাসি। শওকত ওসমান লেখছে কৃতদাসের হাসি। সেই জায়গায় ছিল তাতারি নামের একজন, তাতারি নামের কৃতদাস ছিল। সে ওই আর একটা ওই মনে করো ওই কৃতদাসে মেহেরজানের সাথে ভালোবাসায় আকৃষ্ট হয়ে যায় মেহেরজানের সাথে, কিন্তু নিয়ম ছিল মালিকের অনুমতি ব্যতীত কারোর সাথে প্রেম বা বিয়ে করতে পারবে না যারা দাস। একদিন দেখতেছে ওই যে এভাবে লিখছে আর কি ওই শওকত ওসমান, তার এই হারুন আর রশিদের মনে শান্তি নাই, কিন্তু ওই তাতারি কৃতদাস হওয়া সম্পর্কে প্রত্যেকদিন রাতে হাসাহাসি করে, পাশার থেকে শোনা যায় খুব সুখে আছে। লাস্টে কি করলো, এই তাতারির কাছ থেকে মেহেরজানকে নিয়ে নিল, এতে তাতারির হাসি বন্ধ হয়ে গেল। এখন তাতারিকে বলা হলো তুমি হাসো, রাজা এই হারুন আর রশিদ তোমার হাসি শুনতে চাই। লাস্টে একটা উক্তি করেছিল মরে যাওয়ার আগে তাতারি, যে টাকা দিয়ে কি কেনা যায়, দাস কেনা যায়, কিন্তু বাদী কেনা যায় মানে দাস, কিন্তু তার হাসি কেনা যায় না। হাসি আসবে আপনা আপনি মন থেকে। এটা আসলে রূপক অর্থে লিখছিল, এটা ওই যে ইয়াকে কেন্দ্র করে লিখছিল, আইয়ুব খানকে কটাক্ষ করে লিখছিল। সেই হারুন আর রশিদের কথা বললাম, মনে থাকবে। সাথে বাংলা একটু পড়াই দিলাম। কৃতদাসের হাসি ছিল সবচেয়ে খ্যাতিমান আব্বাসীয় খলিফা, এই জন্য নাম বেশি। আব্বাসীয় খলিফার মধ্যে সবচেয়ে খ্যাতিমান কে বলতো? হারুন আর রশিদ। আসলে কিন্তু এরা ভালো মানুষ ছিল, ও কটাক্ষ করে লিখছে তাই। এই আল মামুন এই বাইতুল হিকমা তৈরি করে, বাইতুল হিকমা মনে রাখবা। যেটা বললাম এতটুকু পতন হলে হবে, কিন্তু দুঃখের বিষয় দেখো সবচেয়ে সমৃদ্ধ নগরী এবং এদের যেটা মেন জিনিস ছিল শিক্ষা কেন্দ্র ছিল সমস্ত বিশ্বের সবচেয়ে বড় বড় শিক্ষা কেন্দ্র ছিল বাগদাদকে কেন্দ্র করে। তোমরা ইয়ার গল্প পড়নি? ওই যে কার ভুলে গেলাম তো, ওই যে পকেটে তোমার ইয়া বেঁধে দিছিল স্বর্ণমোহর, ডাকাত এসে ধরলো, সে সত্য কথা বলল। কি নাম ছিল জানি? জিলানি, কি আব্দুল কাদের জিলানির নাম শোনি? এই নাম শুনেছ আব্দুল কাদের জিলানি? এই আব্দুল কাদের জিলানি এই মনে করো বাইতুল হিকমাতেই পড়ার জন্য যাচ্ছিল বাগদাদে। বিশাল বড় লাইব্রেরি ছিল, ওই যাওয়ার পথে ওই যে ডাকাত দল আক্রমণ করছিল আর কি, বুঝা গেছে? এই সমস্ত বিশ্বের জ্ঞান বিজ্ঞান কয়েক লক্ষ বই ছিল ওখানে এই বাইতুল হিকমাতে। কিন্তু সেই সময় এই হালাকু খান মানে হচ্ছে আমাদের চেঙ্গিস খান, বর্বর যোদ্ধা। কোন দেশের বর্বর যোদ্ধা হইতো বলতো? মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলান বাটর। মঙ্গোলিয়ার রাজধানী কি? উলান বাটর। এই মঙ্গোলিয়ার দুর্ধর্ষ যোদ্ধা, ওরা যুদ্ধ করতো। যুদ্ধ এই 1258 সালে এই বাগদাদ ঘিরে ফেলে চারিদিক থেকে, দিয়ে এমন ভাবে আক্রমণ করে সামনে যা পড়ছে কাকু বাঁচায় রাখেনি, সব ধ্বংস করে ফেলে, বইগুলো পোড়ায় ফেলে এবং সমস্ত নারীকে ধর্ষণ করে মেরে ফেলে। সব ছোট আবাল বৃদ্ধ যত যা আছে, এই যে নগরীতে পা দিছে এই হালাকু খান, কাকু বাঁচায় রাখেনি। এর হাতে বাগদাদ নগরীর পতন হয়ে যায় ভাই, ধুলাই মিশায় দেয় বাগদাদ নগরী, শেষ। বুঝা গেছে? এরপরে কি হলো, বাগদাদ নগরী যখন ধ্বংস হয়ে গেল, মুসলিমদের সাম্রাজ্য টিকা থাকলো হচ্ছে একটাই, সেটা হচ্ছে মিশরের কায়রো। সে সময় উন্নত ছিল মিশরের রাজধানী। এখানে মুসলিমরা সব ধ্বংস করে ফেলে দেয় এই হালাকু খান।
এই একটাই যুদ্ধ হয়, আইন জালুতের যুদ্ধ। কি যুদ্ধ? আইন জালুতের যুদ্ধ। বোঝা গেছে? মুসলিমদের সাথে কার বলতো? এই হালাকু খান। এই হালাকু খানের ভাই যখন মারা যায়, ওর দেশে এই কয়েক লক্ষ সৈন্য নেইয়াতে চলে যায়, এই তোমার হচ্ছে মঙ্গোলিয়া চলে যায়, আর 5 লক্ষ মতো দক্ষ সেনাবাহিনী রেখে যায় যুদ্ধ করার জন্য, এই অ্যাটাক দেওয়ার জন্য। কোথায়? মিশরে। মিশরে এই কোন জায়গায় যুদ্ধটা হয় বলতো? প্রান্তর আইন জালুত। এটা যদি ধ্বংস হয়ে যেত, মুসলিমরা হারায় যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। এখন ওই যে বাগদাদ থেকে যারা পালায় আসছে, বিভিন্ন মুসলিম দেশ থেকে যারা পালায় আসছে, এখন দেখা গেল সব বিবেচনা করলে এখন ওই যে আইন জালুতের যুদ্ধে যে মঙ্গলেরা হচ্ছে প্রচুর জোরে ঘোড়া চালাতে পারে, এবং তাদের তীরগুলো ধনুকগুলো ছিল হচ্ছে তোমার পাতলা, চারিদিক থেকে ঘোড়া চলা অবস্থায়, ঘোড়া চালানো অবস্থায় সঠিক নিশানায় লাগাতে পারতো তারা এই দক্ষতার জন্য। এবং যে কোনো সেনাবাহিনী চারিদিক থেকে ঘিরে ফেলে এলো পাতাড়ি তীর মারতো, তীর নিক্ষেপ করতো, এভাবে সবাইকে পরাজিত করছে। এই জন্যে এই কায়রোর যারা ক্ষমতায় ছিল তারা এই 2 পাহাড়ের মাঝখানে উপত্যকায় স্থান নির্বাচিত করলো, এদিকেও পাহাড় এদিকেও পাহাড়, যাতে এই হালাকু খান এই পাহাড়ের এই দিক দিয়ে ভেদ করে না আসতে পারে, যাতে সামনাসামনি শুধু আসতে হয়। বুঝা গেছে? এই সামনাসামনি যাতে আসতে হয়। এই সামনাসামনি যখন আসলো ভাই, এদিকে দেখো, কারণ এদিকে যেতে পারবে না, 2 পাহাড়ের মাঝখানে স্থান নির্বাচিত করছে, কারণ মঙ্গোলিয়াদের টেকনিক এরা বুঝে গেছে। আর সামনে রাখিছিল দুর্বল সেনাবাহিনী। দুর্বল মানে কাদের? যারা এই যে বাগদাদ থেকে পালায় আসছে, এরা ভালো করে জানে যে এরা আবার যুদ্ধ থেকে পালাবে। যুদ্ধ থেকে যদি সেনাবাহিনী পালায় চলে যায়, পিছনে যারা থাকে তাদের মনোবল দুর্বল হয়ে যায়, তারাও তখন ভয় পাওয়া শুরু করে, যুদ্ধ করতে পারে না। মনোবল থাকা একটা জরুরি। এই জন্যে যারা ওইগুলা যুদ্ধ থেকে বা বড় বড় যোদ্ধা যারা পালায় এসছে ইয়া করতে পারে, তাদের রাখলো সামনে, সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রাখলো তাদের পিছনে, এবং 2 পাহাড়ের 2 পাশে তীরন্দাজ বাহিনী সেট করলো, পাহাড় থেকে তীর চালাবে। এইবার এরা ঢুকে গেল মঙ্গলের ট্যাপে পা দিয়ে দিছে, দিয়া প্রথমে যুদ্ধ করে, এরা তো একটু দুর্বল, এরা ভালোভাবেই মারতেছিল, মেয়েরা যখন এই জায়গায় আসলো তখন শক্তিশালী সেনাবাহিনী তাদের সাথে যুদ্ধ, এবং চারিদিক থেকে তীর নিক্ষেপ শুরু হয়ে গেল। এই 5 লাখ এরা ছিল সংখ্যায়, 5 লাখ এই মঙ্গোলিয়ারা, সব যেগুলো বড় বড় যোদ্ধা দক্ষ তাদেরকেই রেখে গেছে হালাকু খান। এইবার এরা পালানো শুরু করলো, পিছন থেকে এরা ধাওয়া দেয়, সিরিয়াতে যায় লাস্ট পর্যন্ত একজন বেঁচে থাকলো, একজনকে হত্যা করেছে। এইভাবে আবার মুসলিম সাম্রাজ্যের আস্তে আস্তে বিস্তার লাভ করলো। পরবর্তী সময়ে রাজধানী এই জন্য কায়রো হয়ে উঠলো। বুঝাতে পারছি কায়রো কিভাবে হলো? কারণ আগে ছিল তো বাগদাদ, বাগদাদ তো ধ্বংস করে ফেলছে, কিন্তু এই আইন জালুতের যুদ্ধে যে মুসলিমরা আবার প্রাণ ফিরে পাইছে, এদেরকে হটাই দিছে। সমস্ত বিশ্বের মানুষ মনে করেছিল এই মঙ্গলেরা হচ্ছে ইয়াজুজ মাজুজ, ওই যে যেটা বাইবেলে আছে, আমাদের কোরআনে আছে, যে এই এমন বাহিনী প্রেরণ করবে যে কেউ যুদ্ধে দাঁড় করতে পারবে না। এতে কেন এদেরকে সবাই ভয় পাতে ইয়াজুজ মাজুজ বলে, যেখানে যাচ্ছে সব ধ্বংস করে চলে যাচ্ছে, কেউ পারতেছিল না। এরপরে যখন মিশরে এরা পরাজয় লাভ করে, তখন বোঝা গেল না এরা আসলে এমনিতেই মানুষই। আস্তে আস্তে মঙ্গল সাম্রাজ্যের পতন ঘটা শুরু করলো। এরা ওখান থেকে পালায় চলে আসলো আমাদের ভারতবর্ষে। ওই যে মুঘল নাই, আকবর, তারপরে কে ছিল বলো? এই যে 1500, ওই যে প্রথম যুদ্ধ হয় না, বাবর 1526 সালে যুদ্ধ করে, ওই দিক থেকে পালায় এসে আমাদের ভারতবর্ষে শাসন করেছে প্রায় কত বছর। এরা এসে মঙ্গল পন্থপাচ্য থেকে আউট, বুঝতে পারছো? যদিও পরে মঙ্গোলিয়ারা ছিল অশিক্ষিত ছিল, তো পরে এরা মুসলিম ধর্ম গ্রহণ করে, এরা মুসলমান হয়ে যায় পরে, ওই মুঘলরাও। এরা ভারতবর্ষে যারা শাসন করছে আর মুসলিম হিসাবে শাসন করছে, মুঘল হলেও। তাহলে বাইতুল মালকে প্রতিষ্ঠিত করে, ভালো করে মনে রাখবা, আবু বকর। তোমরা কি বুঝতে পারছো ভাই? এগুলা তোমরা এমসিকিউ একটু দেখে নেবা ভাই, এমসিকিউ তো পড়ানোর সময় নাই। মধ্যযুগে মুসলিম শাসিত, দেখো কোন শহর, এই লাইট হাউস অফ ইউরোপ বলা হয়, লাইট হাউস অফ ইউরোপ বলা হয়েছে কর্ডোবা শহরকে বলা হয়েছে। এটা পড়াইনি, ওই যে যেখানে পড়ালাম না, স্পেনকে বলা হয় আন্দালুসিয়া। স্পেনের পূর্ব নাম কি বলতো ভাই? আন্দালুসিয়া। এখন ওই যে তোমরা বিখ্যাত বিখ্যাত উপন্যাস পড়বা, সেখানে দেখবা স্পেন না লেখা আন্দালুসিয়া লেখা আছে। যেমন তোমাদের একটা উপন্যাসের নাম বলি, সেটা হচ্ছে উপন্যাসের
পাওলো কোয়েলোর লেখা তোমরা পড়বা হচ্ছে দ্য আলকেমিস্ট। ওই আলকেমিস্টে দেখবা ওখানে লেখা আছে আন্দালুসিয়া, ওখানে ওই একটা বালক ভেড়া পাল চড়াতো, ভেড়া মানে রাখাল, তার ইচ্ছা হচ্ছে মক্কাতে যায় সে হজ করবে। এটা নিয়ে কাহিনীর উপর নির্ভর করা এই উপন্যাস। তো ওখানে লেখা থাকে, কোনো স্পেন লেখা থাকে না, কিন্তু লেখা থাকে আন্দালুসিয়া। এই আন্দালুসিয়ার পথে পথে পাহাড়ে পর্বতে এগুলাতে সে ভেড়া চড়াতো। তার ইচ্ছা জীবনে একবার হজ করবে মক্কাতে। এর উপর ভিত্তি করে রচিত। লেখক হচ্ছে পাওলো কোয়েলোর, ব্রাজিলের লেখক। দ্য আলকেমিস্ট পড়বা, বিখ্যাত বই। এখন দেখো ধর্মযুদ্ধ, ক্রুসেড কি এবার বলি। ক্রুসেড কি? মুসলিমরা কি করছিল বলতো? তারিখ কি করছিল? স্পেন বিজয় করছিল না? জি। স্পেন ছিল কি খ্রিস্টান রাষ্ট্র না? তার চেয়ে বড় কথা হচ্ছে কনস্ট্যান্টিনোপাল ছিল খ্রিস্টানদের সমস্ত রাজ্য, যেগুলা সাম্রাজ্য ছিল তার রাজধানী ছিল কি কনস্ট্যান্টিনোপাল। মোহাম্মদ আল ফাতে কি করে বলো? খ্রিস্টানদের ওটা দখল করে নেয় না? মুসলিমরা তো দখল করে ফেলে খ্রিস্টানদের ওইটা। এই জন্য ওরা ওদের মনের মধ্যে ওই প্রতিশোধটা পুষে রাখে। এই জন্য যে 1200 দেখো 1095 থেকে 1291 সাল পর্যন্ত এই ইউরোপের যত খ্রিস্টান আছে, খ্রিস্টানদের সাথে সম্মিলিত মুসলিম বাহিনীর অনেক কয়বার যুদ্ধ হয়। এই যুদ্ধকে, এই ধর্মযুদ্ধকে বলা হয় হচ্ছে ক্রুসেড। নাম দেওয়া হয়েছে কি বলতো? ক্রুসেড। ঠিক আছে? ক্রুসেড যুদ্ধ বুঝতে পারছো? ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধেও যদিও মুসলমানেরাই জয়লাভ করে, যদিও খ্রিস্টানের সংখ্যা মনে করো এরকম 5 লাখ, মুসলিমরা আছে মনে করো 10,000, সংখ্যায় অনেক কম বেশি। তারপরে মুসলিমরা শাসন, মানে মুসলিমরা ছিল ইমানের মনে করো কঠোরিয়া, এরা পিছপা হয় না, মৃত্যু হয়ে গেলে যাবে। এই জন্য সাহস এবং প্রজ্ঞা, এগুলার জন্য মুসলিমরা জয়লাভ করেছিল সে। বুঝতে পারছো? এই ক্রুসেডটা হয়েছিল কনস্ট্যান্টিনোপাল, আগে বললাম, কারণ এটা কে জয়লাভ করেছিল? মুসলিমরা জয়লাভ করেছিল। আর একটা ছিল কি জেরুজালেমকে কেন্দ্র করে। কারণ বলতো জেরুজালেমরা মুসলিমরা নিয়ে আনিছিল, দখল করে নিছিল। দখল করে নিলেও কাকে মারেনি, অত্যাচার করেনি, কারণ সকল ধর্মের লোক যেতে পারত। কারণ জেরুজালেম তো খালি মুসলিম ধর্মের স্থান না, পবিত্র স্থান। একসঙ্গে হচ্ছে খ্রিস্টানের পবিত্র স্থান, ইহুদিদের পবিত্র স্থান এবং মুসলিমদের পবিত্র স্থান, 3 ধর্মের পবিত্র স্থান। যেহেতু এই জেরুজালেম খ্রিস্টান ধর্মের, মানে ঈসা আলাইহিস সালাম জন্ম লাভ করেছেন বেথেলহামে, এই জেরুজালেমের, সেহেতু তারা এটা নিজেদের অধিকারে নিতে চায়। এই নিয়ে যে যুদ্ধগুলো হয় কত সালের মধ্যে? 1095 থেকে 1291। এই সম্মিলিত খ্রিস্টান বাহিনীর সাথে মুসলিমদের যে যুদ্ধ হয়, এগুলোর নাম হচ্ছে ধর্মযুদ্ধ বা ক্রুসেড বলা হয়। বুঝতে পারছো ক্রুসেড কাকে বলে, কেন সমস্যা হয়েছিল? এবারে আসি মধ্যযুগ শেষ। আধুনিক পাশ্চাত্যের দ্বারাই, যখন তোমাদের বোরিং লাগবে একটু বলো, তখন বাদ দিয়ে দেবো পড়ানো। আজকে কি অনেকক্ষণ হয়ে গেছে? আজ কত হইলো? 53 মিনিট। আর বলো, তোমরা বলো, পড়াবো কি আর কিছুক্ষণ? 30 শেষ করতে চাইলেন না? কয়টা? শেষ করে 12টা না? হ্যাঁ, 12:30 শেষ করতে আচ্ছা, চাইলেন। কয়েক মিনিটের মধ্যে তাহলে শেষ করি। এই নুসরাত, তুমি কি ভাই হ্যাঁ, দেখতে পাচ্ছ ভাই? মানে সবকিছু হ্যাঁ, পাচ্ছি। শুনতে পাচ্ছ? হ্যাঁ, এইভাবে ক্লাসটা হবে। তোমার কি স্ক্রিনে দেখা যাচ্ছে সব? হ্যাঁ, সব দেখা যাচ্ছে। আচ্ছা, এই ভিডিওটা পাওয়া ইউটিউবে আপলোড করা থাকবে, গ্রুপে লিংক দেওয়া থাকবে। তুমি যদি পরে দেখতেছো আবার রিপিট দেখতে পারবা। হ্যাঁ, তুমি যেহেতু ঠিক আছে। নতুন। আচ্ছা, এই রেনেসাঁস বা নবজাগরণ বলা হয়। রেনেসা কোথায় এরা হয়, এটা প্রায় প্রশ্ন আসে। বুঝতে পারছো? রেনেসা মানে রিভাইভাল, ইংলিশটা মনে রাখতে হবে, বা রিবার্থ অফ লার্নিং। এই জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইংলিশেও আসে, আবার সাধারণ জ্ঞানেও আসে। রেনেসা মানে নবজাগরণ। কি বলা হয় বলো তো ইংলিশে? রিভাইভাল, বা এজেট আসে রিবার্থ, পুনর্জন্ম, অফ লার্নিং, শিকার। তো এই রেনেসা শব্দটা মনে রাখবা ভাই, অনেক সময় আসে যে স্পেলিং আসছে, যে নিশ্চয় কোনটি কারেক্ট। তাহলে এর অর্থ হচ্ছে পূর্বজন্ম না পুণ্য জন্ম। বুঝতে পারছো? আর প্রশ্ন হচ্ছে যে ভাই, এই রেনেসা কোথায় থেকে শুরু হয়? কেউ পারবা বলতে? ইউরোপের কোথায় থেকে শুরু হয়?
বলো তো রেনেসাঁ শুরু হয় ওই যে কোন নগরী ধ্বংস হয়ে গেছিল? রোমান সাম্রাজ্য যে ছিল না, রোম সাম্রাজ্য কোথায় ছিল? ইতালি না? ইতালির রাজধানী কিন্তু এখনো রোম। ওই রেনেসাঁও শুরু হয় ইতালি থেকে। কোথায় থেকে শুরু হয়? ইতালি থেকে। এখান থেকে আমাদের এই যে রেনেসাঁ শুরু হলো, এটাই হচ্ছে আমাদের আধুনিক মানে নবজাগরণ বা এই যে আধুনিক পাশ্চাত্যের উত্থান এখান থেকে। এই পাশ্চাত্য আমি কাদের বললাম? ইউরোপীয়দের। মধ্যপ্রাচ্য মানে কি বলতো? আরবের যেগুলো দেশ আছে। আমরা কি বলো? প্রাচ্য। আমরা দক্ষিণ এশিয়াদের কি বলা হয়? প্রাচ্য। এই তোমাদের ম্যাপের সময় পড়েছিলাম। দূরপ্রাচ্য যদি বলি তাহলে কি হবে বলতো? জাপান, চীন, কোরিয়া, এগুলাকে বলা হয় কি? দূরপ্রাচ্য। আমরা হচ্ছে প্রাচ্য। আর মধ্যপ্রাচ্য আর পাশ্চাত্য হবে ইউরোপিয়ান রাষ্ট্রগুলো, এই যে ইতালি, ইংল্যান্ড, জার্মানি। বুঝতে পারছো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আর একটা প্রশ্ন আসে, ইতালির কোন শহর রেনেসাঁ সৃষ্টির জন্য অগ্রণী ভূমিকা পালন করে? সবচেয়ে বেশি ভূমিকা পালন করে ফ্লোরেন্স শহর। ফ্লোরেন্স। কোন শহর? ফ্লোরেন্স। মনে রাখবা। তাহলে রেনেসাঁর প্রথম শুরু হয়েছিল ইতালিতে, এবং এর সাথে সাথে ইতালির এই যে জেনোয়া, ফ্লোরেন্স, ভেরিস প্রভৃতি শহরে দেখো ইউরোপের রেনেসাঁর সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখে। কিন্তু পরীক্ষায় বেশি আসে ফ্লোরেন্স শহর। মনে রাখবা, ইতালির ফ্লোরেন্স শহর। আর বলতো কি বলতো রেনেসাঁ, এই রেনেসাঁ শব্দটি এদিকে দেখো, এটা কিন্তু ফরাসি শব্দ, মানে ফ্রান্সের শব্দ। ফ্রান্স, ফরাসি আর ফার্সি তো বলেছিলাম, ফ্রান্সের শব্দ। এর অর্থ হচ্ছে কি বলতো ভাই? পুনর্জন্ম। এই রেনেসাঁ প্রথম শুরু হয়েছিল ইতালিতে। মনে রাখবা, এই যে দেখছো, এই যে রেনেসাঁ কথাটির আক্ষরিক অর্থ পুনর্জন্ম। রেনেসাঁ মিন্স কি? দ্য রিবার্থ অফ, কি হবে বলো? রিভাইভাল অফ লার্নিং বা রিবার্থ অফ লার্নিং হবে। যেহেতু রিবার্থ এখানে নাই, এ আর কি। আমরা ভৌগোলিক আবিষ্কার এখান থেকে, তাহলে যেহেতু তোমাদের এতটুকু পড়াতে চাইছিলাম আপাতত রাখলাম, সামনের জন্য মনে করো এই ভৌগোলিক আবিষ্কার থেকে পড়াবো। ঠিক আছে? কোথায় থেকে বলো তো ভাই? ভৌগোলিক আবিষ্কার। তো কারো কোনো সমস্যা? না, কি সমস্যা থাকলে বলো।